Goenda Tunes by 9F10. এখানে এসে যত অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। এরকম কি হতে পারে যে পেইন্টিংটার মধ্যেই দুষ্প্রাপ্য কোনো ধনসম্পদ লুকোনো ছিল? ব্রিলিয়েন্ট আর্য, ব্রিলিয়েন্ট। সন্ধ্যায় গেস্ট হাউসে বসেছিলাম। অমলের একটা মেসেজ এলো আমার ফোনে। রজতেশকে বলতে সে ফোনটা নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ পরে দুশ্চিন্তায় ভরা সিরিয়াস মুখ নিয়ে আমার সামনে এসে বলল, অমল জানালো ওকে কেউ প্রাণে মারার চিঠি পাঠিয়েছে। সবটাই আমার জন্য মনে হচ্ছে, বুঝলে আর্য? ব্যাপারটা যে অন্যদিকে মন নিচ্ছে। কি লেখা আছে তাতে? প্রতিশোধ নেবার কথা ছাড়া বিশেষ কিছুই নেই। তুমি তাহলে অমলকে সাবধান থাকার পরামর্শ দিলে, তাই তো? মিস্টার বক্সি, ব্যাপারটা তো যে হাতের বাইরে চলে যাচ্ছে বসাই। ছদ্মবেশ ধরে যে সবটাই নজর রাখছিলাম, কিন্তু বাকি তো বোধহয় বুঝতে পেরে পালিয়েছে। পান্ডেজি, দাঁড়ান দাঁড়ান, আপনি তো দার্জিলিং এসে রাজধানী এক্সপ্রেস ট্রেনের মতো দৌড়চ্ছেন। থামুন না, আমি দেখছি সবটা। কি ব্যাপার পান্ডেজি, আপনি এই দার্জিলিংয়ে? আর বলবেন না আর্য বাবু, পুলিশের নকরি ছেড়ে দেব ভাবছি। এভাবে আর চলে না। অপরাধীকে ধরে জেলে ঢুকিয়েও শান্তি নেই। আগের মাসে জেলের আধিকারিকদের যোগসাজশ ও বড় নেতাদের দৌলতে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অবিনাশ মিশ্র ছাড়া পেয়েছেন। সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও তিনি কাদের দৌলতে বেরিয়ে এলেন সেটাই বড় চিন্তার। গোপন সূত্রে খোঁজ নিয়ে দার্জিলিং অব্দি পিছু পিছু এসেছি, কিন্তু আজকে আর তার টিকি পাচ্ছি না। জানি না উনি আবার বড় কি চক্রান্ত করছেন। এবার ঠিক করেছি, উনাকে ধরতে পারলে সোজা এনকাউন্টার করব। উনি বুদ্ধি আর পাওয়ারকে কাজে লাগিয়ে বড় সড়ো কোনো ক্রাইম করবেন তেমনটাই খবর আছে। অ্যাকোনাইট বিষ, অবিনাশ মিত্র, সিদ্ধার্থ রায়ের খুন, এগুলো তো একসাথে সম্পর্কযুক্ত ছিল, তাই না? কিন্তু এত বড় প্রমাণ দিয়েও অবিনাশ বাবুর এত বছর পর জেল থেকে বেরিয়ে গেলেন। কি কারণ থাকতে পারে রজতেশ? প্রতিশোধ, শুধুই প্রতিশোধ। না হলে অবিনাশবাবুর আর কিছু ছিল না যার জন্য উনি বিঞ্চে থাকবেন। ওনাকে বাঁচিয়ে রেখেছে শুধু আমার উপর না নেওয়া প্রতিশোধ। যেদিন উনি আমাকে যোগ্য জবাব দিতে পারবেন সেদিনই উনি নিশ্চিত হবেন। তাহলে কি আমাদের খুব সাবধানে থাকতে হবে পান্ডেজি? সে তো একটু থাকতেই হবে বৌদি। তাছাড়া গতকাল রাতে অনেকটা সময় বাইরে রাস্তায় অপেক্ষা করছিলাম। অবিনাশ মিত্রের মতো একজনকে ধাওয়া অবধি করিয়েছিলাম। হাতে লাঠি আর খুঁড়িয়ে চলা লোকটিকে আমি অবিনাশ মিত্র বলে সন্দেহ করেছিলাম, কিন্তু এখানেও ওই বৃদ্ধ ব্যক্তির মতো লোকটিকে অপরিচিত কয়েকজনের সাথে গাড়ি করে বেরিয়ে যেতে আর ধাওয়া করা সম্ভব হলো না মিস্টার বাক্সি। আগরটা ফিরে এলাম রাতে। তার মানে আপনি কাল রাত্রে বেরিয়ে গিয়েছিলেন এই গেস্ট হাউস থেকে? আর্য, কাল রাতে তুমি এনাকেই দেখেছিলে। আমাদের গেস্ট হাউসের ওই 3 নম্বর ঘরটিতে পান্ডেজি রয়েছেন বিগত কয়েকদিন। আমার সাথে দেখাও হয়েছে, তবে পরিচয় গোপন রেখে ইন্সপেক্টর লাহিড়ী অবশ্য আন্দাজ করেছিলেন, কিন্তু গোপনীয়তার স্বার্থে তিনি আপাতত মুখে কুলু বেটেছেন। গতকাল রাত্রে আমাদের ফিরে আসার পরে হাতে লাঠি নিয়ে চলা আপাদমস্তক পোশাকে ঢাকা বৃদ্ধ লোকটিকে আবারও গাড়িতে করে যেতে উনি দেখেছিলেন? সেরকমই তো মনে হচ্ছে। এর মানে আমাদের আসার পর ওই লোকটি গেস্ট হাউসের আশেপাশে আবারও ফিরে আসে। ইন্সপেক্টর পান্ডেজি যখন লুকিয়ে এলাকার উপর নজর রাখছিলেন তখন উনি ছিলেন। ব্যাপারটা বেশ সন্দেহজনক। আর ওই বৃদ্ধ লোকটি যাকে তুমি বাম হাতে সবকিছু করতে দেখেছিলে, তিনি অবিনাশ মিত্র নন তো? মিস্টার বক্সি, ওনার বয়স আন্দাজ ধরেন 35 হবে, কিন্তু বৃদ্ধ লোকটিকে দেখে তো অবিনাশ বাবুর মতোই মনে হচ্ছে না। তার বাম হাতে কাজকর্ম করা কিংবা কাউকে ইনস্ট্রাকশন দেওয়া সবটাই বাম হাতে উনি করছেন। শুধু বৃদ্ধ না হয় উনি ইয়ং হতেন, আর মুখের আদলটা যদি মিলত তাহলে আমি ধরে ফেলতাম। কিন্তু কে ইনি? যদি অবিনাশ বাবু হন তাহলে কি উনি আমার দার্জিলিং আসাটা কিংবা আপনাদের সাথে যোগাযোগ রাখাটা আন্দাজ করে ফেলেছেন?
হতে পারে পান্ডেজি। অবিনাশবাবুর মতো ধুরন্ধর অপরাধীর চোখ ধূর্ত শিয়ালের মতো হয়। উনি সবটাই জেনে আমাদেরকে জরিপ করে নিচ্ছেন, কিন্তু আমি এখন দুটো কেস একসাথে কিভাবে সামলাবো সেটাই ভাবছি। নানা দুশ্চিন্তা নিয়ে জানি না দার্জিলিংয়ের মনোরম সৌন্দর্য আতেও দেখার সুযোগ ও উপভোগ করার সুযোগ পাবো কিনা। সিরিয়াস আলোচনার মধ্যে রজতেশ বলল, শোনো সত্য, কাল ভোর ভোর বেরোতে হবে। সূর্যোদয় দেখার এই সৌভাগ্য নষ্ট করলে চলবে না কিন্তু। হ্যাঁ, 17ই নভেম্বর। দার্জিলিংয়ে সূর্যোদয় দেখার জন্য ভোর ভোর উঠে তৈরি হয়ে নিলাম। ছোটবেলায় পড়েছি প্রাকৃতিক সৌন্দর্য ভরা দার্জিলিং শহরের অন্যতম দর্শনীয় স্থান হল টাইগার হিল। আমরাও সেই টাইগার হিলে পৌঁছে গেলাম ভোরে। হঠাৎ একটা সাদা গাড়ি আমাদের সামনে দিয়ে হুশ করে বেরিয়ে গেল। আর একটু হলে রজতেশের লেগে যেত। রজতেশ কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, শোনো আর্য, আর অপেক্ষা নয়, চলো ওই গাড়িটার পিছু ধাওয়া করতে হবে। রজতেশ দ্রুত ড্রাইভারকে ডেকে নিয়ে গাড়িটাকে ওই গাড়িটার পেছনে অনুসরণ করে যেতে অনুরোধ করল। কিছুক্ষণ যেতে যেতে মনে হলো গাড়িটা আর সামনে নেই। অগত্যা কিছুটা হতাশার সুরেই রজতেশ বলল, পাখি হাওয়া। কে ছিল বলতো? রজতেশ কোনো উত্তর দিল না। সকাল 8টা। আমি আর রজতেশ একটু বেরোলাম। কোথায় যাচ্ছি ঠিক জানি না। দূরে দেখলাম একজন বৃদ্ধ লোক। রজতেশ সেই ব্যক্তির কাছে এগিয়ে এসে বলল, শুনছেন, আপনি বলদেবের বাবা? বলদেব कोथाय? तुम कौन हो बाबू? मैं इसका दोस्त हूँ। ओ, आप दोस्त लोग आछेन बाबू, लेकिन बलदेव का तो 2 दिन से कोई पता नहीं। कल एक आदमी रात में आया था उसके बारे में पूछने, वो तो चला गया। उसके बाद अभी कल से वो नहीं आया घर? नहीं। आप बलदेव के बारे में क्या जानते हैं? आप तो उसका पिता हो। कल सुबह मेरे बेटे बलदेव के साथ पूरा चिल्ला चिल्ली हो गया। एक लड़की के साथ दिन रात घूमना, रात में देरी करके घर आना और कोई उल्टा पुल्टा धंधा लेके। मैं परेशान था, लेकिन वो खुश था। 2 दिन उसके साथ फोन में किसी के साथ झगड़ा हो गया और कल से घर नहीं आया। अब उसको देखिए साहब। देखिए, आपको बलदेव ने कुछ सामान दिया था? हाँ साहब, एक किताब रखने को बोला था। रुकिए, मैं वो आपको दिखाता हूँ। লোকটি ঘরে ঢুকে একটা পুরনো বই রজতেশের হাতে তুলে দিল। আমি তো তখনও বুঝতেই পারিনি কি চলছে। কেনই বা এই বলদেব নামের লোকটির বাড়ি তল্লাশি করছে রজতেশ? তবে তখন না বুঝলেও পরে অবশ্য সবটা পরিষ্কার হয়েছে। রজতেশ একটু পরে একটা চিরকুট আর কয়েকটা ছেঁড়া কাগজ উদ্ধার করল। এরপর পুলিশের বলা কাজটা সে করল। বৃদ্ধ লোকটির হাত ধরে বলল, देखिए, आपका बेटा अब दुनिया में नहीं रहा, तो इसका खून कर दिया। और प्लीज आप खुद को संभालिए, प्लीज। पुलिस कुछ देर बाद आके आपको बेटा का लाश दे जाएगा। আর বেশিক্ষণ অপেক্ষা না করে বৃদ্ধ লোকটিকে নমস্কার জানিয়ে আমরা হেঁটে পাহাড়ি রাস্তার বাঁক ধরে এগিয়ে গেলাম। 10:30। হঠাৎ রজতেশের ফোন বেজে উঠল। হ্যালো, আমি রজতেশ বক্সি বলছি। আপনি? ও, মিস্টার মুখার্জি, তা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, নিশ্চয়ই ওকে ছাড়ছি। বুঝলে অর্জ, এক্ষুনি একবার থানায় যেতে হবে। আরে আসুন আসুন মিস্টার বক্সি, কি সৌভাগ্য আমার। বসুন বসুন প্লিজ, বসুন আর্যবাবু, বসুন। নমস্কার মিস্টার মুখার্জি, তারপর বলুন। একটা ফাইল বের করে উনি রজতেশকে ধরালেন। রজতেশ ফাইলটা একটু নেড়ে চেড়ে বলল, বলদেবের পোস্টমর্টম রিপোর্ট বলছে ওকে প্রথমে কিছু খাওয়ানো হয়েছে, ফলে ধস্তাধস্তিতে হালকা চোট আছে হাতে। তারপর ঘাড়ে বিষ ইনজেক্ট করা হয়েছে। তার মানে ইন্সপেক্টর মুখার্জি এ থেকে এটাই প্রমাণিত হয় যে বলদেবকে পরিকল্পনা করে খুন করা হয়েছে, কিন্তু বলদেব বাধা দিতে গেলে আততায়ীর সাথে সামান্য মারপিট হয়েছে, যে জন্য এই আঘাত। ইন্সপেক্টর লাহিড়ী যার থেকে পেইন্টিংটা কিনেছিল সেই লোকটি বলদেব? আর্য, তোমাকে বলা হয়নি যে লাশটি পোস্টমর্টম করতে যাবার পর স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করে বলদেব তামাংয়ের পরিচয় পায় ইন্সপেক্টর মুখার্জি। ওনার তথ্য অনুযায়ী বলদেবের বাড়ি খুঁজে আজ তোমাকে নিয়ে একটু আগেই ঘুরে এলাম।
এখন প্রশ্ন হলো কে খুন করলো বলদেবকে, আর কেনই বা বলদেবকে মরতে হলো। আচ্ছা মিস্টার মুখার্জি, আজ তাহলে উঠি। এ মা, ছি 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 ছি, কিছু না খেয়ে গেলে চলে মিস্টার বক্সি? বসুন আপনারা, থানায় এলেন অন্তত 1 কাপ দার্জিলিং চা খেয়ে যাক বরং। আপাতত চায়ের পর্ব শেষ করে থানা থেকে বেরিয়ে এলাম। নমস্কার রজতেশ বাবু। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আপনার কথা কত পড়েছি নিউজ পেপারে। সুলোচনা নার্সিং হোমের কেসটা তো আপনি সমাধান করেছিলেন। আপনার কৃতিত্ব সত্যি অস্বীকার করার নয়। সে তো বুঝলাম, কিন্তু আপনার পরিচয়টা? দুঃখিত রজতেশ বাবু, আমি বিদ্যুৎ ভট্টাচার্য, বাড়ি কলকাতা। কলকাতায় একটা বেসরকারি কলেজে হিস্ট্রি পড়ায়। গুপ্তধন বা পুরনো অ্যান্টিক জিনিস সংগ্রহ আমার শখ। এছাড়াও গোয়েন্দা, খুন, রহস্য এসবের প্রতি বিশেষ আকর্ষণ আছে। আর আর্যবাবুর বই ও অরিক বইওয়ালা গ্রুপের সমস্ত লেখা বিশেষ মন দিয়ে পড়ি আমি। তা আপনি আবার এসব খুনের মধ্যে ঢুকে পড়বেন না প্লিজ, কারণ এইগুলো গল্পে ভালো লাগে, কিন্তু বাস্তবে কোনোভাবে জড়িয়ে গেলে সে দাগ সহজে ওঠে না বিদ্যুৎবাবু। মানে বলছি, ছুটি কাটাতে এসে আবার এসবের মধ্যে কেউ জড়ায় রজতেশ বাবু? কিন্তু শুনলাম এখানকার স্থানীয় যুবক খুন হয়েছে, তা আপনি কি আর তদন্তে নামলেন নাকি? আচ্ছা বিদ্যুৎবাবু, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আপাতত আমরা চললাম। লোকটার গলা আর কথা বলা খুব চেনা জানো, খেরাদোল ঠিক মিলছে না। চলো, যাই হোক, চলো গেস্ট হাউস চলো। পানেজি, কি ব্যাপার, আপনি হঠাৎ এখানে? সেই সব পরে হবে, আপাতত উঠে আসেন। আচ্ছা মিস্টার বক্সি, আপনি আমাকে ওই আর্টিস্টের খোঁজ করতে বলেছিলেন, সেটা করেছি। দরअसल वो দার্জিলিং চত্বরে প্রস্থেটিক মেকআপ করেন। আপনি যে কাগজের টুকরোটা পান ওটা নিয়ে আমি গিয়েছিলাম, ওটা ওদের লিফলেট। তাই কে আর কবে ওখানে মেকআপ করিয়েছে সেটা জানা যায়নি। হঠাৎ প্রস্থেটিক মেকআপ কেন? জ্যাক পিয়ার্সের নাম শুনেছ অর্জ? না তো। জ্যাক পিয়ার্স ছিলেন বিখ্যাত বিদেশি মেকআপ আর্টিস্ট। হলিউডের বিখ্যাত অভিনেতা বরিস কার্লোফের মেকআপ উনিই করেন ফ্র্যাঙ্কেনস্টাইন ছবির সময়। সালটা 1931। তারপর ভারতের বিভিন্ন স্থানে ওই প্রস্থেটিক মেকআপের চল শুরু হয়। বর্তমানে বহু হিন্দি ও বাংলা চলচ্চিত্রে প্রস্থেটিক মেকআপ করিয়ে 30 বছরের যুবক মানুষকে 75 বছরের বৃদ্ধ করে দেওয়া হচ্ছে। এতটাই নিখুঁত মেকআপ যে ধরতেই পারা যায় না। আরও কয়েকটা কাজ মিটিয়ে পান্ডেজি, আমি আর রজতেশ 12টা নাগাদ গেস্ট হাউসে ফিরলাম। 20 নভেম্বর সন্ধে 7টা। অবশেষে রজতেশ সন্ধ্যায় সকলকে এক জায়গায় ডেকে বলদেবের বাবার থেকে নেওয়া সেই পুরনো বইটা বের করল, দ্য স্টোরি অফ দ্য ট্রেজার সিকার্স। বইটির লেখক ই নেসবেট। বইটির বিষয়বস্তু কোনো গুপ্তধন সংক্রান্ত, কিন্তু কেন এই বইটাই ওখানে পাওয়া গেল কিংবা এই বইয়ে কি আছে সেটা বিশেষ পর্যবেক্ষণ সাপেক্ষ ব্যাপার। বলদেবকে যদি কোনো মহিলা এই বই দেয় তবে সেটা বলদেব নিজের বাবাকে জানিয়ে গেলেও আর কেউ জানল না কেন? কি এমন রহস্য আছে এই বইয়ে? তো সত্যি মিরাকেল আর্য। কি মিরাকেল মিস্টার বক্সি? বলদেব তেমন একটা মারাত্মক কাজ করেছিল যার জন্য তাকে মরতেই হলো। এবার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হচ্ছে যে সবকিছুর মূলে রয়েছে এই ম্যাপ। কোনো ইংরেজ এটা বানিয়েছিলেন। দার্জিলিং চত্বরে বিশেষ জায়গায় পুরনো আমলের মণি, মুক্ত, গহনা লুকোনো আছে, সেটার তথ্য দিতেই। আর বর্তমানে সেই কারণেই এতটাই বারবার দার্জিলিং শহরের নানা জায়গায় ঢু মেরে এই ম্যাপ খুঁজে চলেছে। তাহলে কি রজতেশ বাবু এবার আক্রমণ আমাদের এই গেস্ট হাউসে হবে? মনে তো হচ্ছে তেমনই, কারণ এতটাই প্রয়োজন ম্যাপ, আর সেটা পেলেই লোকবলকে কাজে লাগিয়ে মাটি খুঁড়ে গুপ্তধন আদায় করে নিয়ে রাজ্য তথা দেশ ছেড়ে পালানোর প্ল্যান। কিন্তু ওরা জানতে পেরেছিল ম্যাপের হদিশ বলদেব পেয়েছে, কিংবা বলদেবকে দেওয়া কিছু বিশেষ জিনিসের মধ্যে ওটা আছে। যখন তা খুঁজে পেল না তখন প্রাণে মারার প্ল্যান করল। রাতে বিশেষ নজরদারি রাখার পরামর্শ করল রজতেশ। ইন্সপেক্টর লাহিড়ী আর পান্ডেজি রাত 12টা অবধি জেগে থাকবেন। রাত 1টা থেকে 3টে আমি আর রজতেশ। শেষের সময়টা মৃণালিনী ম্যাডাম আর সত্য। যেমন প্ল্যান ঠিক তেমনই কাজ হলো।
না, লজ্জা করে না আমার। তোর সর্বনাশ না দেখে আমি শান্তি পাবো না রে দিদি। আপনার জন্য এমন একটা জটিল রহস্য সমাধান হলো রজতেশ। শহর ঘুমে গভীর, অতল নীরবতায় ধরা, রাত জোড়া চোখ শরীর জুড়ে নামে জড়া, শিকারীরা হাসে এ শহর শপথ ভরা। শুনতে পায় না কেউ চুপি চুপি তোমার লড়া, গোয়েন্দা টুনস বাই 9F10। আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো? ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল।